আমরা জানি যে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র নীতি হচ্ছে সাধারণত আমরা যুদ্ধের পরবর্তী মানে ৭১ পরবর্তী সময় থেকে দেখে আসছি যে কারো সাথে শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব। তো এখনো পর্যন্ত মনে হচ্ছে আমাদের সব সরকারই এটাকে প্রায়োরিটি দেয়। তো আপনার দৃষ্টিভঙ্গিতে বর্তমান সরকারের যে পররাষ্ট্র নীতি সেটি কতটা ঠিকভাবে বা ঠিক পথে আছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কেন্দ্র করে যদি আমরা চিন্তা করি, আপনার দৃষ্টিভঙ্গি কি এই ব্যাপারে বর্তমান সরকারের পররাষ্ট্র নীতি নিয়ে? প্রথম কথাই হচ্ছে, আমাদের পররাষ্ট্রনীতি শুরু থেকেই একটা ধোঁকাবাজি ছিল। এই যে কারো সাথেই শত্রুতা নয়, সবার সাথে বন্ধুত্ব। আমাদের গত ৫৪ বছর ভারতের সাথে যে আমাদের পররাষ্ট্রনীতি, সেটা তো এটার প্রতিফলন ঘটেনি। আমরা ভারতের সাথে শত্রুতা করিনি, বন্ধুত্ব করেছি। এটা ছিল একতরফা ভালোবাসা। ভারত আমাদের শত্রুই ছিল। ভারত আমাদের একেবারেই আমাদের হার্টের ভিতরে শত্রু হিসেবে ঢুকেছিল। এবং শত্রুর যে দর্শন, ভারত নিজের রাষ্ট্রকে, প্রতিরক্ষাকে, অর্থনীতিকে শক্তিশালী করার জন্য যে কৌশল, সেই কৌশলের একটা অংশই ছিল বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তান থেকে বাংলাদেশকে বিচ্ছিন্ন করা। বাংলাদেশের ৭১-এর যুদ্ধের আগে ভারত স্বাধীন হওয়ার পরে কি করেছে? ভারত কি করেছে? ভারত হায়দ্রাবাদ দখল করেছে। হায়দ্রাবাদ একটা মুসলিম রাষ্ট্র হিসেবে ছিল। দখল শুধু করা নেই, সেখানে লক্ষ নারী পুরুষকে তারা কচুকাটা করেছে। মুসলমানদের যে সম্পদ ছিল সেগুলো লুণ্ঠন করেছে এবং সেটা তারা নিজেদের অধীনে নিয়ে নিয়েছে। কাশ্মীর তারা এখনো দখলে রেখেছে, নির্যাতন চালিয়ে যাচ্ছে। সিকিম তারা দখল করেছে। বাংলাদেশকে তারা, যেহেতু এটা পূর্ব পাকিস্তান ছিল আর পূর্ব পাকিস্তানের সাথে বাংলাদেশ বিচ্ছিন্ন ছিল না, এই জন্য বাংলাদেশে তারা পাকিস্তানের 23 বছর শাসনকালে তারা শোষণ করতে পারেনি ভারত। আমাদেরকে একটা মূলা ঝুলিয়ে দেওয়া হয়েছিল যে পাকিস্তান আমাদের সবকিছু শোষণ করে নিয়ে যাচ্ছে। বাংলা, সোনার বাংলা শ্মশান কেন? সেই যখন ৭১-এ যখন যুদ্ধ হয়, সেই সময়ের এটা স্লোগান এবং সেই সময়ের কতগুলো চিত্র তুলে ধরা হয়েছিল। আরে বাবা, পুরো পাকিস্তান তো আগে থেকেই তো অনগ্রসর ছিল। পাঞ্জাব, লাহোর, এটা তো ব্রিটিশ আমলেই উন্নত ছিল। শিক্ষা দীক্ষায়, মানে মিলিটারিতে ওরা আগে ছিল, আমাদের দেশ পিছিয়ে ছিল ব্রিটিশ আমলেই। কিন্তু এখন হলো কি, যে পাকিস্তানে এখানে এতগুলো জেনারেল বাংলাদেশে, ওখানে এতগুলো মেজর ব্রিগেডিয়ার বাংলাদেশে, ওখানে শিক্ষার হার এত, আমাদের এখানে শিক্ষার এত, ওখানে অর্থনৈতিক এত, এখানে অর্থনৈতিক এত। আচ্ছা, আপনি দেখেন, যদি আমরা আজকে দেখি বাংলাদেশের যতগুলো মেডিকেল কলেজ আছে, যতগুলো রাস্তা আছে, সেই পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে ঢাকা থেকে সেই আপনার ঠাকুরগাঁও থেকে এই টেকনাফ, এই সমস্ত রোডগুলো আইয়ুব খান তৈরি করেছে। বাংলাদেশের যত সরকারি হাসপাতাল, প্রত্যেক ডিস্ট্রিক্টে যে মেডিকেল কলেজগুলো, সব আইয়ুব খান তৈরি করেছে। এই সেক্রেটারিয়েট ভবন সব আইয়ুব খান করেছে। আজকের যে সংসদ ভবন, এই সংসদ ভবনের যে নকশা, এটাও আইয়ুব খানের সময় করা হয়েছিল। পরবর্তীতে উনি আর মানে সময় পাননি। তাহলে এই যে, এরপরও ধরলাম যে তারা, পাকিস্তানিদের বড় ভুল হলো যে নির্বাচনের পরে, ৭০-এর নির্বাচনের পরে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসেবে, আওয়ামী লীগের নেতা হিসেবে শেখ মুজিবুর রহমানের কাছে ক্ষমতা হস্তান্তর করা উচিত ছিল। এইটা যখন তারা করেনি, এই যে ৬ দফার এটার যে একটা জটিলতা, এই জটিলতাকে ভুট্টো, ইয়াহিয়া এবং মুজিব মিলে নিরসনের চেষ্টা করেও যখন পারেনি, তারপরে এক সময় মুজিবুর রহমান সাহেব তিনি চলে গেছেন লাহোরে, গিয়েও মনে করছেন ওখানে গিয়ে তারা আলোচনা চালিয়ে যাবেন। আর এই সুযোগে ইন্দিরা গান্ধী, তাজউদ্দিনকে দিয়ে বাংলাদেশে থেকে তারা গিয়ে চলে গেছে। এবং জিয়াউর রহমান সাহেব মূলত, মেজর জিয়া যখন দেখলেন যে বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ঢাকায় নিরীহ মানুষদেরকে হত্যা করা হচ্ছে, অপারেশন সার্চ লাইট 25শে মার্চ রাত্রিতে যখন ধ্বংস, মানুষ হত্যার শুরু হয়েছে, তখন জিয়াউর রহমান চট্টগ্রাম থেকে তিনি স্বাধীনতা, মুক্তিযুদ্ধের সূচনা করেন। উই রেভল্ট, এই যে উই রেভল্ট যে বলেছিলেন জিয়া, সেটা শেখ মুজিব জানতেন না। আওয়ামী লীগের কোনো নেতাই সেখানে ছিল না। এটা ছিল জেনারেল জিয়া, মেজর জিয়ার
একক ঘোষণা, এবং তিনি সেখান থেকেই মুক্তিযুদ্ধের সূচনা করেছেন, যেখান থেকে পরবর্তীতে আমরা স্বাধীনতা পেয়েছি। তো এরপরে যে পররাষ্ট্রনীতি যেটা করা হয়েছে, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়, এটার সুযোগ নিয়েছে ইন্ডিয়া। এখন ইন্ডিয়া দুটো জিনিস করেছে আমাদের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। ইন্ডিয়া দেশে হাজার হাজার লক্ষ লক্ষ দালাল তৈরি করেছে, যাদেরকে আমি ভারতীয় রাজাকার বলি। পাকিস্তান আমলে যারা রাজাকার হয়েছিল মাত্র এই 8,000 না 10,000 মানুষ, তারা তো নিরীহ ছিল। তারা পাকিস্তানের একটা অত্যন্ত নিম্ন আয়ের মানুষ, যারা তাদের পরিবার বাঁচানোর জন্য বেশিরভাগই তারা এই চাকরি নিয়েছিলেন পাকিস্তানের সরকারের অধীনে, যেটাকে রাজাকার মানে স্বেচ্ছাসেবক হিসেবে তারা এই দায়িত্ব পালন করেছিলেন, এবং পাকিস্তান তাদের দেশ ছিল। আজকে দেশ স্বাধীন হয়ে গেছে, একটা স্বাধীন দেশের বিরুদ্ধে যারা ভারতীয় স্বার্থে যারা রাজনীতি করে বা কথা বলে, এরা তো ওই বেচারা রাজাকারদের চাইতেও তো এরা জঘন্য, কারণ এটা স্বাধীন দেশের বিরোধিতা করছে। এরা একটা রাষ্ট্রের সবকিছু ভারতের হাতে তুলে দিয়েছে। এরা বলে ভারতকে যা দিয়েছি সারা জীবন মনে রাখবে। তোমার বাবার সম্পদ তুমি ভারতকে দিয়েছো, রাষ্ট্রের সম্পদ তুমি ভারতে দেওয়ার কে? এরা বলে স্বামী স্ত্রীর সম্পর্ক, এরা ভালো সমস্ত কিছু একটা মোহ ভারত তৈরি করেছিল, স্বাধীনতার পক্ষে স্বাধীনতার বিরুদ্ধে শক্তি। আর ভারত হচ্ছে বাংলাদেশ স্বাধীনতা এনে দিয়েছে। স্বাধীনতার পক্ষ কারা? যারা ভারতের দালাল, যারা ভারতকে তাদের বন্ধু মনে করে, ভারতের সমস্ত চুরি, বছরে 60,000 কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যাওয়া, এই সমস্ত কিছুকে বাংলাদেশের আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের পঙ্গু, প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলাদেশকে পঙ্গু করে রাখা, শিক্ষা চিকিৎসার ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল করে, বাণিজ্য ক্ষেত্রে ভারতের উপর নির্ভরশীল করে রাখা, এই সমস্ত কার্যক্রম যারা বাহবা দিয়েছে, যারা বলেছে হ্যাঁ আমরা, তারাই ভারতের বন্ধু, তারাই স্বাধীনতার পক্ষ শক্তি। আর যারা ভারতের এই সমস্ত কার্যক্রমের বিরোধিতা করেছে, তারাই হচ্ছে পাকিস্তানপন্থী। এবং প্রথম তাহলে পাকিস্তানপন্থীকে মেজর জলিল, কারণ মেজর জলিল তো সেক্টর কমান্ডার, তিনি ভারতীয় লুটপাট করার জন্য যে সমস্ত জাহাজ করে, গাড়িতে করে, ট্রাকে করে তারা নিচ্ছিল, সেগুলো আটকে দিয়েছেন। তাহলে তিনি পাকিস্তান বন্দী, তাকে বন্দি করছে কে? শেখ মুজিব, জেলে দিছে। তার মুক্তিযুদ্ধের খেতাব ছিনিয়ে নিয়েছিল কারা? তারা কি পাকিস্তানপন্থী না ভারতপন্থী? এই সমস্ত দর্শন চিন্তা করলে দেখা যায় 71-এর পরে যে পররাষ্ট্রনীতি সমস্তটাই ছিল একটা ধোঁকাবাজি, সমস্ত ছিল ভারতের অনুকূলে। ভারত আমাদের চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে তার ভিতরের রাজাকারদের মাধ্যমে। সমস্ত সরকারি হাসপাতালগুলোর বেহাল দশা, সেখানে কোনো চিকিৎসা নাই, সেখানে কোনো পরীক্ষা নিরীক্ষার যন্ত্রপাতি নাই, সেখানে আসন সংখ্যাও সীমিত। আর প্রাইভেট হাসপাতালগুলোকে, মেডিকেল কলেজগুলোকে ফুলে ফেঁপে তুলানো হয়েছে। আর এই সমস্ত প্রাইভেট কলেজের সাথে ভারতের চিকিৎসকদের শিক্ষার হাসপাতালগুলোর লিঙ্ক আছে। এখানে কিছু একটা হলেই তারা ওই কলকাতা যাও, অমুক জায়গায় যাও, অমুক জায়গায় যাও, ব্যাঙ্গালোরে যাও। এইভাবে গত 54 বছর ভারত বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে শোষণ করেছে, আমাদের হাসপাতালগুলোকে ধ্বংস করে দিয়েছে, আমাদের সরকারি মেডিকেলগুলোকে ধ্বংস করে দিয়েছে, এবং ভারত নির্ভর একটা রাষ্ট্র তৈরি। আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভারতের পণ্যর উপরে আমরা নির্ভর করেছিলাম, যার ফলে আমাদের পেঁয়াজ কিনতে হয়েছে 300 টাকা, 250 টাকা, রসুন কিনতে হয়েছে, আদা 400 টাকা। আজকে দেখেন আমাদের গত 1 বছর ধরে পেঁয়াজ 40 টাকার নিচে, রসুন 100 টাকার নিচে, আদা 100 থেকে 150 টাকার মধ্যে, চালের দাম বাড়ে না। কিন্তু যখন আমাদের এখানে পতিত স্বৈরাচার ছিল, হঠাৎ করে করে দেখা যেত 100 টাকা, 50 টাকা বেড়ে গেছে। তো এই সমস্ত কিছু পররাষ্ট্রনীতি, ব্যর্থ পররাষ্ট্রনীতি এবং একটা ধোঁকাবাজি পররাষ্ট্রনীতির মধ্য দিয়ে, এবং স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তির এই খেলা খেলে ভারত আমাদের লুটপাট করেছে। পাকিস্তান 25 বছরে আমরা যে শোষণের কথা বলি, যেটা আমি আগে বললাম, বাংলাদেশে যা কিছু হয়েছে পাকিস্তান করেছে, আইয়ুব খান করেছে, ভারত এই 50 বছরে তার চেয়ে 1000 গুণ বেশি বাংলাদেশকে পিছিয়ে দিয়েছে। বাংলাদেশের অর্থনীতি লুটপাট করেছে,
ভারতের নাগরিকরা এখনো বাংলাদেশে তারা অবৈধভাবে চাকরি করছে, কেউ ট্যাক্স দেয় না। বাংলাদেশে এক শ্রেণীর মানুষ আছে যারা আমাদের দেশে থাকে, চাকরি করে, আর ভারতে গিয়ে তারা নাগরিকত্ব নিয়েছে এবং ভারতে তারা টাকা পাচার করছে। তো এই সমস্ত কিছু আমাদের পররাষ্ট্রনীতির ব্যর্থতা। এখান থেকে আমাদের উদ্ধার পেতে হলে কি হবে? ভারতকে সম্পূর্ণরূপে না বলতে হবে। শত্রুকে আপনি কোলের ভিতরে রেখে আপনার পেটে যে ছুরি ঢুকাবে না, সেই আশা আপনি কিভাবে করেন? শত্রুকে নিরাপদ দূরত্ব রাখতে হবে যাতে সেখান থেকে সে ঢিলেও ছুটতে না পারে। ভারতকে আমাদের ওই পরিমাণ নিরাপদ দূরত্বে রাখতে হবে। তারপরে আমরা বলবো, আসো, আমরা তোমাদের সাথে শত্রুতা চাই না, তবে যা করবা সেটা আমাদের সাথে সমতার ভিত্তিতে করতে হবে আমাদের সাথে। আর আমাদের প্রতিরক্ষা, আমাদের ভবিষ্যৎ, আমাদের স্বাধীনতা, আমাদের সার্বভৌমত্ব, আমাদের শিক্ষা, অর্থনীতি, চিকিৎসা, স্বাস্থ্য, বাণিজ্য সবকিছু ঠিক রাখতে হলে আমাদের চীন এবং পাকিস্তান, আমাদের এই দুইটা শক্তির সাথে আমাদের হাত মিলাতে হবে। আমাদের স্বাধীনতাকে সুসংহত করার জন্য আমি মনে করি বর্তমান সরকার যে পররাষ্ট্রনীতি নিয়েছে, সেই ক্ষেত্রে চীন এবং পাকিস্তানের সাথে আমাদের বলিষ্ঠ সম্পর্কই আমাদের ভবিষ্যৎ স্বাধীনতা সার্বভৌমত্বের মূলমন্ত্র এবং চাবিকাঠি। এবং আমাদের পররাষ্ট্রনীতি, আমাদের অর্থনীতি, আমাদের রাষ্ট্রনীতি, কূটনীতির একটা মূল উদ্দেশ্য থাকতে হবে আমাদের যে পূর্ণাঙ্গ বাংলা, সেই শামসুদ্দিন ইলিয়াস শাহের যে বাংলা, সেই বিহার, উড়িষ্যা, বাংলা, আসাম, এই সমস্ত এলাকা সমন্বয়ে আমাদের বাংলাদেশ রাষ্ট্র গঠন করতে হবে। যতদিন আমরা এটা না পারবো, ততদিন আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব অপূর্ণ, যেটা আমাদের মহান নেতা মরহুম মাওলানা ভাসানী রহমতুল্লাহ আলাই বলেছেন, যে এই সমস্ত এই পূর্ণাঙ্গ বাংলা যতদিন আমাদের অধীনে না আসবে, ততদিন বাংলাদেশ পূর্ণতা লাভ করবে না। আমি এই আশা রেখেই শেষ করছি।